ও খালা, আপনাদের বাসায় ওয়াইফাই আছে নাকি? তুমি কাজের মেয়ে হয়ে ওয়াইফাই দিয়ে কি করো? তোমাকে যেই কাজের জন্য রাখা হয়েছে ওই কাজ করবে তুমি। সেই কাজ না করে তুমি ওয়াইফাই খুঁজতেছো? ওয়াইফাই খুঁজতেছি কারণ হচ্ছে আমি তো ঢাকা শহরের ডিজিটাল কাজের মেয়ে, আর আমার একটা স্মার্টফোন আছে। ওই ফোনে গান না শুনলে আমি কোনো কাজ করতে পারি না। আম্মু, তুমি আবার এই স্মার্ট কাজের মেয়ে কোথা থেকে ধরে নিয়ে এসেছো? এর চাইতে তো আগে যে সখিনা খালা ছিল ওই সখিনা খালাই অনেক ভালো ছিল। ভালো ছিল বলেই তো আপনারা এই বাড়ি থেকে বের করে দিয়েছেন তাকে। তবে আমি এই বাড়িতে এসেছি, আমাকে বের করতে অনেক দেরি আছে, এই বলে দিলাম। আমাকে আপনারা সহজে বের করতে পারবেন না যতক্ষণ আমি নিজে আপনাদের বাড়ি থেকে বের না হচ্ছি। হয়েছে হয়েছে, এখন তোমার ফোনটা দাও, আমি তোমাকে ওয়াইফাই এর ব্যবস্থা করে দিচ্ছি। রিদি আয়েশাকে ফোনটা দিতেই আয়েশা তাদের বাড়ির ওয়াইফাই দিয়ে দিল। ওয়াইফাই পেয়ে আয়েশা কোমর থেকে হেডফোনটা বের করে কানের মধ্যে লাগিয়ে চলে আসলো রান্নাঘরে। অন্যদিকে আরিয়ান এখনো ঘুমাচ্ছে, কারণ কালকে রাতে মিটিং শেষ করে 2টার দিকে বাসায় ফিরেছে। সকাল 10টায় রিদি সব কাজ ঝটপট সেরে ফেলতে বলতে লাগলো। আফা, আপনাদের বাসার কাজ শেষ, এখন তাহলে আমি চলে যাই। আমার তো আর কোনো কিছু করতে হবে না। তোমাকে কিছু করতে হবে না মানে? তোমাকে এই বাড়িতে পার্মানেন্টভাবে রাখা হয়েছে, তুমি কোথাও যেতে পারবে না। মাস শেষে তোমাকে ভালো পরিমাণের বেতন দেওয়া হবে। তাহলে তো এই বড়লোক বাড়িতে থেকে যেতেই হয়। তবে আপনাদের একটা বদ অভ্যাস, আপনারা ঘুম থেকে উঠতে দেরি করেন। এটা একদম বিরক্তিকর কারণ। সকাল সকাল যদি উঠে না খেতে পারেন তাহলে আমাকে রাখার দরকার নেই। আমি সকাল সকাল উঠে আপনাদেরকে খাবার খাওয়ানো শেষ করে এরপরে দুপুরের রান্নার ব্যবস্থা করব। তুমি হয়তো আগে অন্য জায়গায় কাজ করেছো, তাই আমাদের বাড়ির এই সব কিছু বোঝো না। আমরা প্রত্যেকদিন 10টা থেকে 11টার মধ্যে খাবার খাওয়া শেষ করি। তবে ভাইয়া যে কোনো সময় খাবার খায়, সকাল 7টার দিকেও খায়, আবার অন্যান্য সময়েও খাবার খায়। ভাইয়ার ব্যাপার আলাদা। তবে ভাইয়া যা যা করতে বলবে তাইটাই করতে হবে তোমাকে। মানে কি বলতে চাইতেছেন? আমাকে কি রান্নার কাজ ছাড়া আর অন্যান্য কাজও করতে হবে নাকি? হ্যাঁ, পুরো বাড়ির কাজ করতে হবে, এটার জন্যই তো তোমাকে রাখা হয়েছে। তাছাড়া আর অন্য কোনো কারণ নেই তো রাখার। রিদি এইসব কথাবার্তা শুনতে চেয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা শোনার পর সে তার রুমে গিয়ে বসে রইল। এইদিকে বাসার সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। অন্যদিকে আরিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। এসে দেখে রান্না শেষ হয়ে গেছে। এটা দেখে আরিয়ান বলতে লাগলো। আম্মু, কালকে না কাজের মহিলা চলে গেছে? তাহলে এত রান্না আবার কে করেছে? তোমাকে না বারণ করলাম রান্না না করতে, তারপরেও তুমি রান্না করতে গেলে কেন? আমি রান্না করি নাই, রান্না করেছে দিদি। রিদি মানে আমাদের বাড়িতে তো এই নামের কেউ নেই, তাহলে রিদি কোথা থেকে আসবে? আরিয়ানের কথা শেষ হতে না হতেই রিদি পেছন থেকে বলে উঠল। এই যে আমি আপনার পেছনে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের বাড়ির নতুন কাজের মেয়ে। ও আচ্ছা, এটার জন্যই তো বলি এত সকাল সকাল কে রান্না করলো। তবে একটা কথা, রান্না যদি খারাপ হয় তাহলে তোমাকেও চলে যেতে হবে। আমি হচ্ছে স্মার্ট কাজের মেয়ে, আমার রান্না খারাপ হতেই পারে না। একবার খেয়ে দেখেন, বারবার খেতে মন চাইবে আমার হাতের রান্না। রিদির কথা শেষ হতে না হতেই পাশ থেকে আয়েশা আরিয়ানকে ফিসফিস করে বলতে লাগলো। ভাইয়া, এই মেয়েটা হচ্ছে স্মার্ট কাজের মেয়ে। সকালবেলা আমাদের বাসায় পা রেখে আমাদের বাড়ি ওয়াইফাই নিয়েছে। সে নাকি ইউটিউব দেখে রান্না করে, এবং গান না শুনলে নাকি তার রান্না করতে মন চায় না। আমি আর আম্মু খাবার খেয়েছি, স্বাদ খুবই ভালো। তুমি খাবার খেয়ে দেখো, তোমার কাছে ভালো লাগলে এই মেয়েকে পার্মানেন্ট রেখে দেবো ভেবেছি, আর না হলে এই মেয়েকেও বিদায় দিয়ে দেবো। আমি বাড়িতে ঢুকে আপনাদেরকে কি বলেছিলাম? আমাকে আপনারা বের করতে পারবেন না। আমি নিজের ইচ্ছায় যদি এই বাড়ি থেকে বের হয়ে যাই তাহলে আমাকে বের করতে পারবেন, এর আগে বের করতে পারবেন না। রিদি এইসব কথাবার্তা বলতেছে, এইদিকে আরিয়ান আর কোনো কিছু না বলে খাবার টেবিলে বসে পড়ল। একটা একটা করে এক এক পদ খাবার খাচ্ছে। মোটামুটি ভালোই রান্না করেছে। খাবার খাওয়া শেষ করে আরিয়ান বলতে লাগলো। খাবার তো মোটামুটি ভালোই রান্না করেছো, তবে একটা কথা শুনে রাখো, আমি যা বলবো তাই করতে হবে। আমার কথার অবাধ্য হলে সাথে সাথে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। আচ্ছা, এই বাড়ির মালিক আপনি নাকি আপনার আব্বু আম্মু? এই বাড়ির মালিক আমার আব্বু আম্মু, কিন্তু আমি এখন সকল দায়িত্ব নিয়ে নিয়েছি। আমি যা বলবো তাই করতে হবে। তাই তোমাকেও বলে দিতেছি, আমি যা বলবো তাই মেনে চলতে হবে। এই বলে আরিয়ান ওইখান থেকে চলে আসলো তার রুমে। রিদি বোরখা এবং হিজাব পরেছিল, তার মুখ দেখা যায় নাই, শুধু জাস্ট বডিটা দেখা গিয়েছে বোরখা পরা। এইদিকে রিদি খাওয়া দাওয়া শেষ করে তার রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে আবারও দুপুরে রান্নার জন্য সকল কিছু রেডি করতেছে। অন্যদিকে আরিয়ান ফোনে যেন কার সাথে কথা বলতেছে। এমন সময় আরিয়ান চিৎকার করতে করতে বলতে লাগলো।
আপনাদেরকে প্রত্যেক মাসে বেতন দেই এরকম কাজ করার জন্য না। আপনারা এইরকমভাবে কাজ করলে আপনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। স্যার, এখানে তো আমার কোনো ভুল নেই। আমি তো তাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছি। আর আমি তো 2 দিন এখানে ছিলাম না। আপনি তো নিজেই আমাকে পাঠিয়েছেন অন্য জায়গায় দেখার জন্য। আমি আজকে এসে এরকম অবস্থা দেখেছি। এখন বলেন এখানে আমার কি অপরাধ? আমি এত কিছু বুঝি না। আপনি যেহেতু চলে এসেছেন, এখন তাদের সাথে কথাবার্তা বলে সকল কাজ ভালোভাবে তাড়াতাড়ি শেষ করেন। এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছি, আজ পর্যন্ত কোনো কিছু হয় নাই। এই আপনাদের অবহেলা করার কারণে আব্বুর অফিসটা দিন দিন ডাউন খাচ্ছে। এখন থেকে আর ডাউন খাবে না। যার যার চাকরি ভালো লাগবে না সে চলে যাবে। আরিয়ান আরও কিছুক্ষণ তাদের সাথে কথাবার্তা বলে ফোনটা কেটে দিয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। এদিকে রিদি রান্নাঘর থেকে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান লম্বায় 5 ফুট 9 ইঞ্চি, হালকা একটু চিকন, তবে অফিসের সব মেয়েদের ক্রাশ হচ্ছে আরিয়ান। আরিয়ানের আম্মু বসে আছে সোফায়। এমন সময় আরিয়ান তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমার আজকে বাসায় ফিরতে অনেক দেরি হবে। তোমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে থাইকো। আর হ্যাঁ, রিদি নাকি দিদি আপনাকে বলতেছি, কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা খুলবেন। আমার লেট জিনিসটা একদম পছন্দ না। কলিং বেল দিলে আমি খুলতে পারবো না। আপনি আপনার সাথে চাবি নিয়ে যান, দরকার পড়লে যত রাতেই আসুন না কেন আপনি ডুপ্লিকেট চাবি দিয়ে এরপরে বাড়ির ভেতরে প্রবেশ করবেন। আপনাকে যেটা বলেছি সেটাই করতে হবে। এত বেশি কথা আমি শুনতে চাই না আপনার কাছ থেকে। আপনি বাড়ির কাজের মেয়ে, আপনি কাজের মেয়ের মতো থাকবেন। কাজের মেয়েরা মানুষ হয় না নাকি? আপনি তো কাজের মেয়েদেরকে সম্মান করেন না। আপনার কথাবার্তা শুনে যতটুকু বুঝতে পারলাম। একটা কথা মনে রাখবেন, কাজের মেয়ে আছে বলেই আপনারা এভাবে তাদের রান্না খেতে পারতেছেন। আরও অনেক কথা বলার আছে কিন্তু বলবো না। আম্মু, এই মেয়েটা কিন্তু আমার মুখে মুখে কথা বলে। তুমি তাকে বারণ করে দিও আমার মুখে মুখে কথা না বলতে। পরে কিন্তু আমি যে কোনো কিছু একটা করে ফেলবো, তখন আর আমাকে বলতে পারবে না। কি বলবেন আপনি? হ্যাঁ, আপনি ভালো ব্যবহার করবেন, আমিও ভালো ব্যবহার করব আপনার সাথে। আরিয়ান রেগে বাড়ি থেকে বের হয়ে চলে আসলো গাড়িতে। গাড়িটা স্টার্ট দিয়ে অফিসের দিকে যেতে লাগলো। এইদিকে আরিয়ানের আম্মুর এদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রিদি, তুমি আরিয়ানের মুখে মুখে তর্ক করবে না। সে রেগে গেলে কিন্তু তাকে শান্ত করা যায় না। তুমি এই বাড়িতে কাজ করতে এসেছো, কাজ করবে ঠিক মতো। আরিয়ানের আম্মু এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর চলে আসলো তার রুমে। এইদিকে রিদি রান্নার সকল কিছু রেডি করে ফেললো। সব কিছু রেডি করার পর রান্না বসিয়ে দিল। অন্যদিকে আরিয়ান চলে আসলো অফিসে, তার নিজের কোম্পানিতে। গাড়িটা পার্কিং করে সোজা চলে আসলো তার কেবিনে। চুপচাপ বসে কলম হাতে নিয়ে চোখ বন্ধ করে ঘোরাচ্ছে। এমন সময় তার কেবিনের ভিতরে প্রবেশ করলো তার পিএ আর বলতে লাগলো, স্যার, আপনার কোম্পানির সাথে রাকিব চৌধুরী পার্টনারশিপের কাজ করতে চাইতেছে। ওই যে আপনি নতুন একটা কোম্পানি দিতেছেন না, ওই কোম্পানির সাথে এসে পার্টনার হতে চাচ্ছে। জেরিনের কথা শুনে আরিয়ান রেগে টেবিলের উপরে জোরে 2টা ঘুষি মারতেই টেবিলের গ্লাস ভেঙে গেল। এইদিকে জেরিন কিছুটা ভয় পেয়ে দূরে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় আরিয়ান চিৎকার করতে করতে বলতে লাগলো, জেরিন, তুমি রাকিব চৌধুরীকে ফোন দিয়ে বলো আমার সাথে দেখা করার জন্য, তাও আবার এখন আমার অফিসে। বলবে যে জরুরি দরকার আছে, আধা ঘন্টার ভিতরে আমার অফিসে দেখা করার জন্য। ঠিক আছে স্যার, আমি ফোন দিয়ে বলতেছি এখনই আপনার সাথে দেখা করার জন্য। এই বলে জেরিন তাড়াতাড়ি করে তার কেবিনে এসে রাকিব চৌধুরীকে ফোন দিয়ে বলে দিতেই রাকিব চৌধুরী প্রায় আধা ঘন্টা পর আরিয়ানের কোম্পানিতে এসে হাজির হলো। এইদিকে আরিয়ান চুপচাপ বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আম্মু বলতে লাগলো, আরিয়ান, তুমি ফিরে আসছিস নাকি? তোর আব্বুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। দুপুর 2টার দিকে বাসায় আসতে পারবি? তোমাকে আমি পরে জানাচ্ছি, এখন ফোনটা রাখো। এই বলে আরিয়ান কলটা কেটে দিয়ে চুপচাপ বসে রইল। এমন সময় রাকিব চৌধুরী আরিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি মিস্টার আরিয়ান, দেখা করার জন্য বলেছেন আমাকে? কোনো জরুরি দরকার নাকি? আর আপনাকে তো বলেছিলাম পার্টনারশিপে যাব, ওইটাকে চিন্তা ভাবনা করলেন? রাকিব চৌধুরীর কথা শুনে আরিয়ান রেগে গিয়ে রাকিবের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিল আর শার্টের কলার টেনে ধরে বলতে লাগলো, তোর কত বড় সাহস! তুই চাইতেছিস
আমার মতো একজন বিলিয়নিয়ারের সাথে পার্টনারশিপে যুক্ত হওয়ার জন্য তোর কত টাকা আছে বল। মিস্টার আরিয়ান, হাত শার্টের কলার থেকে নামিয়ে কথা বলবেন। আপনার মতন ওই রকম ইন্ডাস্ট্রি আমি আরও 3টা রেডি করতে পারবো, তাও আমার একটা কোম্পানির টাকা দিয়ে। আমরা যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনা বন্ধ করে দিই তাহলে আপনার অফিস বন্ধ হয়ে যাবে। রাকিব চৌধুরীর কথা শুনে আরিয়ান হো হো করে হেসে উঠল আর বলতে লাগলো, তুই ভাবছিস তোর এই সামান্য কিছু মাল নেওয়ার জন্য আমার কোম্পানি অনেক বড় হয়ে যাবে? কখনোই না। আমার কোম্পানি অনেক বড়, আর আমি তোর মতো ছোটোখাটো বিজনেসম্যানদের সাথে কোনো বেচাকেনা করতে চাই না। সামনের মাসের 2 তারিখ থেকে আমেরিকাতে মাল পাঠাবো আমি। এরপর দেখি তোদের কত তেজ আছে। আমার সাথে পার্টনারশিপে যেতে চাস? পার্টনারশিপে কিভাবে যাবি আমি শুধু দেখতে চাই। এই বলে আরিয়ান রাকিব চৌধুরীর শার্টের কলার ছেড়ে দিয়ে বের করে দিল অফিস থেকে। এইদিকে জেরিন চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় আরিয়ান জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস জেরিন, আপনাকে যে কালকে একটা কাজ দিয়েছিলাম ওই কাজটা করেছেন আপনি? না, এখনো করা হয় নাই স্যার। কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলেন, মাথাটা না ব্যথা করছিল, এটার জন্য। আমি আজকে অফিসে ছুটি হওয়ার আগে কমপ্লিট করে দিয়ে যাব আপনাকে, ঠিক আছে? আপনাকে কমপ্লিট করতে হবে না, আপনি ফাইলটা নিয়ে আসেন, আমি নিজের কাজ করে নিতেছি। আজকে আমার কাজ নেই, বসে বসে কাজ শেষ করে ফেলবো। আপনি অন্যান্য কাজগুলো দেখে আমাকে জানান। জেরিন আর কোনো কিছু না বলে চলে আসলো তার কেবিনে। ফাইলটা নিয়ে আরিয়ানের কাছে আবার দিয়ে চলে আসলো বাকি স্টাফদের কাছে। এমন সময় একজন স্টাফ বলতে লাগলো, ম্যাডাম, স্যার এইভাবে আজকে এত রেগে গেছে কেন? বাসায় কি ঝগড়া হয়েছে নাকি? আপনি তো স্যারের পিএ, আপনার তো সব কিছু জানার কথা। সব কিছু জানার কথা অফিসের বিষয় হয়তো আমি বলতে পারবো, কিন্তু স্যারের পারিবারিক বিষয় তো আমি এত কিছু বলতে পারি না, না? আর তোমরা সবসময় স্যারের দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? হ্যাঁ, আসলে ম্যাডাম, স্যারকে অনেক ভালো লাগে, কিন্তু কখনো স্যারকে বলতে পারি নাই যে স্যার আপনাকে আমি ভালোবাসি। ও আচ্ছা, ভালোবাসো। মাঝে মধ্যে স্যার বকা দেয়, ওই বকাগুলো তো খুব ভালোভাবে শুনতে পারো, হ্যাঁ? কিন্তু ঠিক মতো তো কাজ করতে পারো না। স্যার তো আজকে রেগেই আছে। তোমাদের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে এটা বলো। ম্যাডাম, আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ বাকি রয়ে গেছে। ইনশাল্লাহ এই কাজগুলো আজকে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে। আর আপনি স্যারের সাথে একটু কথা বলে আমাদের ছুটির ব্যবস্থা করিয়ে দেবেন। পুরো সপ্তাহ তো কাজ করি, এমনকি শুক্রবারেও কাজ করি। মাসের মধ্যে যদি আমাদেরকে বন্ধ না দেয় তাহলে তো আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারতেছি না। অফিস থেকে রাতের বেলা বাসায় ফিরলে ক্লান্ত শরীর নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকি। পরিবারকে সময় দেব কখন বলেন? সালেহার কথা শেষ হতেই পেছন থেকে আরিয়ান সালেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পরিবারকে সময় দিতে পারবেন? এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনাদেরকে একদিনের জন্য ছুটি দিব, এবং প্রত্যেক সপ্তাহে শুক্রবারে ছুটি থাকবে আপনাদের। তবে যখন কাজ বেশি হবে তখন আপনারা ছুটি পাবেন না, শুক্রবারেও কাজ করতে হবে তখন। ঠিক আছে স্যার, তখন আমরা শুক্রবারেও কাজ করব। আর আপনি যে কাজটা দিয়েছেন এই কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সালেহা আরিয়ানের সাথে এইসব কথাবার্তা বলতেছে। এইদিকে জেরিন রাগে শুধু ফুসফুস করতেছে, কিন্তু আরিয়ানের এইসব কোনো ভ্রুক্ষেপ নেই। আরিয়ান বলতে লাগলো, আচ্ছা তোমরা তাহলে কাজ করো, আমি অন্য একটা অফিসে যাব, ওই অফিসের কাজ কতটুকু এগিয়েছে দেখতে যাব। আর জেরিন, তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, তুমি এই সকল কাজ পুরোপুরি কমপ্লিট করে এরপরে আমাকে জানাবে। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো নিচে। দারোয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রহিম চাচা, আপনার শরীর খারাপ নাকি? আমি উপর থেকে দেখলাম বারবার আপনি ঝিমাচ্ছেন। হ্যাঁ আরিয়ান, শরীর কিছুটা খারাপ। গত কয়েকদিন ধরে জ্বর কমছে না, ডাক্তার দেখাবো, সেই টাকাটাও নেই। আর তো কয়েকদিন রয়েছে, বেতন পাবো, তখন ডাক্তার দেখাবো। আপনার কাছে টাকা নেই আপনি বলবেন না আমাকে? বা আপনি জেরিনকে বলতেন, জেরিনকে বললে তো সে আপনাকে টাকার ব্যবস্থা করে দিত, পরে না হয় আপনার অ্যাকাউন্ট থেকে কেটে রেখে দিত। বলতে চেয়েছিলাম, কিন্তু পরে আর বলি নাই। ভাবছিলাম যে আর কয়েকটা দিন আছে,
একেবারে না হয় টাকাটা নেই? এই নেন, আমি আপনাকে এই 2000 টাকা দিলাম। এই 2000 টাকা দিয়ে ঔষধ এনে খান। ভালো না হলে জেরিনকে বলবেন আপনার মাসের বেতনটা তাড়াতাড়ি দিয়ে দিবে। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে গাড়িটা নিয়ে চলে আসলো আর একটা অফিসে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। রিদি রান্না বান্না শেষ করে তার রুমে এসে গোসল করে ছাদে কাপড় শুকাতে দিতে চলে এসেছে। এমন সময় নিচে থেকে আরিয়ান রিদির মুখ দেখে ফেলল। এইদিকে রিদি বিষয়টা খেয়াল করে নাই। আরিয়ান গাড়িটা পার্কিং করে তাড়াতাড়ি করে চলে আসলো ছাদে। এসে দেখে কেউ নেই। কাপড় দেখে আরিয়ান মনে মনে বলতে লাগলো, আমাদের বাসার কাজের মেয়ে এত সুন্দর, মাশাল্লাহ। কাজের মেয়ে হলে কি হবে, দেখতে তো খুবই সুন্দর। এই রকম যদি একটা বউ পাইতাম তাহলে তো আর কোনো কথাই ছিল না। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব চিন্তা ভাবনা করতেছে। এমন সময় পেছন থেকে আয়েশা এসে আরিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তুমি হঠাৎ অফিস থেকে এসে সোজা ছাদে চলে এসেছো কেন? আগে তো কখনো এরকম করোনি, আজকে হঠাৎ এরকম করলে? আরে এমনিতেই ছাদে চলে এসেছি, ভালো লাগছিল না এটার জন্য। আচ্ছা চলো নিচে যাই, এখন খুব ক্ষুধা লাগছে, গিয়ে ফ্রেশ হয়ে এরপরে খাওয়া দাওয়া করব। আয়েশা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে চলে আসলো নিচে। আরিয়ান চলে আসলো আরিয়ানের রুমে। এইদিকে আরিয়ান ফ্রেশ হয়ে আয়েশাকে নিয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতেছে। এমন সময় রিদি খাবার খেতে আসলো। এসে দেখে আরিয়ান বসে আছে সোফায়। এটা দেখে উল্টো পাশে ঘুরে বসে পড়ল রিদি। এমন সময় আরিয়ান পানি খাওয়ার বাহানা করে চলে আসলো খাবার টেবিলের সামনে। আরিয়ান পানি খেয়ে চলে আসলো সোফায়। এমন সময় আয়েশা আরিয়ানকে ফিসফিস করে বলতে লাগলো, ভাইয়া, তোমাকে তো কোনোদিন দেখিনি তোমাকে নিজের হাতে পানি নিয়ে খেতে, কিন্তু আজকে তোমাকে দেখলাম। আমাকে না বলে তুমি নিজের হাতে পানি নিয়ে খেয়েছো? আমি কি এখন পানিও খেতে পারবো না নিজের হাতে ধরে? আরে পারবে না কেন, অবশ্যই পারবে। আচ্ছা তুমি বসে টিভি দেখো, আমি আমার রুমে গেলাম। আর যদি কিছু লাগে তাহলে রিদিকে ডাক দেবে। আয়েশা এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর ওইখান থেকে চলে আসলো তার রুমে। এইদিকে আরিয়ান বারবার রিদির দিকে তাকাচ্ছে। এইদিকে রিদি বিষয়টা খেয়াল করার পরেও কোনো কিছু বলল না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আরিয়ান বলতে লাগলো, এই যে মিস রিদি, একটু এদিকে শুনে যান তো, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। রিদি রান্নাঘর থেকে উঠে চলে আসলো আরিয়ানের সামনে। আরিয়ান রিদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আজকে বিরিয়ানি রান্না করবেন, তাও আবার গরুর মাংস দিয়ে। ফ্রিজের ভিতরে সব কিছু রাখা আছে, আপনার হাতের রান্না টেস্ট করতে হবে। ঠিক আছে, রাতের বেলা বিরিয়ানি রান্না করে দিব। আর কোনো কিছু লাগবে নাকি আপনার? লাগলে বলতে পারেন, আমি আপনাকে ব্যবস্থা করে দিতেছি। না, আমার কোনো কিছু লাগবে না। আমি এখন রুমে গেলাম, আর আপনাকে যেটা বললাম সেটা যাতে আমি পাই। এই বলে আরিয়ান ওইখান থেকে উঠে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করতেছে। এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো রিদি। আরিয়ান রিদিকে দেখে বলতে লাগলো, ব্যাপার কিছু বলবেন নাকি আমাকে আমার রুমে এসেছেন? হ্যাঁ, আপনার রুমে এসেছি কিছু বলার জন্য। আপনার আম্মু বলেছে যে আপনার রুমটা ভালো করে গুছিয়ে দিতে। আপনার রুম নাকি সবসময় অগোছালো থাকে। আপনি একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ান, আমি আপনার রুমটা গুছিয়ে দিয়ে যাইতেছি। আরিয়ান ল্যাপটপ আর ফোনটা নিয়ে চলে আসলো ব্যালকনিতে। এইদিকে রিদি আরিয়ানের রুমটা ভালো করে পরিষ্কার করে দিয়ে চলে আসলো নিচে। আয়েশা রিদিকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ওপরে কোথায় গিয়েছিলে? দেখলাম ভাইয়ার রুম থেকে বের হয়েছো, এখনই ভাইয়ার রুমে যাওয়া শুরু করে দিয়েছো? আপনার আম্মু বলেছে যে আপনার ভাইয়ার রুমটা পরিষ্কার করে দিয়ে আসার জন্য, তাই আমি আপনার ভাইয়ার রুম পরিষ্কার করে দিয়ে এসেছি। বিশ্বাস না করলে আপনি আপনার ভাইয়ের কাছে যেতে পারেন, গিয়ে দেখতে পারেন। আয়েশা চলে আসলো তার ভাইয়ার রুমে। এসে দেখে তার ভাইয়া চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আয়েশা তার ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তোমার রুমে অপরিচিত একটা মেয়ে প্রবেশ করেছে আর তুমি তাকে কোনো কিছুই বলনি? আমি প্রবেশ করলে তো তুমি আবার আমাকে বলো অনুমতি নিয়ে প্রবেশ করার জন্য, আর এখন সেই মেয়েটা প্রবেশ করেছে, সেই মেয়েটাকে কোনো কিছুই বলনি? ওই মেয়েটা তো কাজের মেয়ে, রুম পরিষ্কার করার জন্য এসেছিল, তাকে কি আমি মানা করতে পারি নাকি? আর অনেক দিন ধরে তো আমার ঘর পরিষ্কার করা হয় নাই, তাই আমিও বললাম যে পরিষ্কার করে দেওয়ার জন্য। বেশ ভালো হয়েছে পরিষ্কার করে নিয়েছো, তবে একটা কথা, মেয়েটার সাথে বেশি কথাবার্তা বলবে না, মেয়েটার সুবিধাজনক লাগছে না। সুবিধাজনক লাগতেছে না মানে তুই কি বোঝাতে চাইছিস? মেয়েটা চোর,
এরকম কোনো কিছু বোঝাতে চাইছিস তুই? হতেও পারে আবার নাও হতে পারে, কারণ এটা তুমি ভালো করেই জানো। এর আগে যে কাজের মেয়েটা এসেছিল, ওই কাজের মেয়েটা কেমন, সব কিছু তো চুরি করে নিয়ে গিয়েছিল। পরে আম্মু মেয়েটাকে দেখেছে, না হলে কি মেয়েটা এত কিছু নিয়ে যেতে পারতো? আমি এত কোনো কিছু বুঝি না। রুম পরিষ্কার করে দিয়ে গেছে, তাই আমিও কোনো কিছু বলি নাই। আর এতে তোর আপত্তি কি? তোর রুম যদি পরিষ্কার করতে চাস তাহলে করাতে পারিস। এই বলে আরিয়ান আবারও কাজে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আরিয়ান বলতে লাগলো, কিরে, তুই তো দেখি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস। আরও কিছু বলবি নাকি? বললে বলতে পারিস। আর যদি না বলতে চাস তাহলে দরজাটা হালকা করে চাপিয়ে দিয়ে চলে যা। আয়েশা আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে আসলো নিচে। এসে দেখে রিদি বিরিয়ানি করার জন্য বসে আছে। এমন সময় আয়েশা রিদির পাশে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, কি ব্যাপার তোমার? এইসব কিছু কিন্তু আমার ভালো লাগছে না। তুমি যদি ভাইয়ার সাথে আর একবার কোনো কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। এই যে, মুখ সামলে কথা বলবেন। আমি আপনার ভাইয়ের সাথে কি করেছি? আপনার কাছে প্রমাণ আছে নাকি যে আমি আপনার ভাইয়ের সাথে কিছু করেছি? তুমি তো খুব খারাপ মেয়ে। এসব কি কথা বের হয় তোমার মুখ দিয়ে? আর একবার যদি এরকম কোনো কথা বের হয়েছে তাহলে তোমার কি অবস্থা হবে আমি নিজেও জানি না। দরকার পড়লে তোমাকে বের করে দেবো, আমি নিজে রান্না করে খাওয়াবো। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, এই নেন বিরিয়ানি, রান্না করা শুরু করে দেন। সকল কিছু রেডি করা আছে, আমিও দেখতে চাই আপনি কি রান্না করতে পারেন। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা দেখে রিদি বলতে লাগলো, এতক্ষণ তো বেশ পটর পটর করেছেন, এখন তো কোনো কিছুই মুখ দিয়ে বের হয় না। আর আপনার ভাইয়াকে বলবেন যে নজর ঠিক করার জন্য, উল্টো অন্য মেয়েদেরকে দোষারোপ করবেন না, এই বলে দিলাম। এই বলে রিদি রান্না করতে লাগলো। এইদিকে আয়েশা চলে আসলো তার রুমে। অন্যদিকে আরিয়ানের আম্মু সোফায় বসে বসে টিভি দেখছিল আর তাদের সকল কথা শুনছিল। সব কথা শোনার পর আরিয়ানের আম্মু বলতে লাগলো, এইরকম মেয়ে দরকার ছিল আমার ছেলের জন্য, কিন্তু কোথায় পাবো এরকম মেয়ে? রিদিকে আরিয়ানের বউ করে ফেলবো? না না, এসব করা যাবে না। এই মেয়েটা যদি আগে থেকে বিবাহিত হয়ে থাকে তাহলে তো সমস্যা হবে। আরিয়ান আমাকে বকাঝকা করবে, অন্য কাউকে না। আরিয়ানের আম্মু এইসব চিন্তা ভাবনা করতেছে। অন্যদিকে রিদি সকল রান্না কমপ্লিট করে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আরিয়ান নিচে এসে রিদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস, আপনি আমার জন্য একটু মুরগি চিকেন ফ্রাই করে নিয়ে আসেন তো। আমার চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করতেছে। এখন আর কোনো কিছু দিতে পারবো না। আপনার যদি খেতে ইচ্ছা হয় তাহলে আপনি নিজে ফ্রিজ থেকে বের করে এরপরে রান্না করে বা চিকেন ফ্রাই করে খেতে পারেন। আগে যদি জানতাম আপনাদের বাসায় এত কাজ তাহলে কখনোই আসতাম না। সামান্য মাত্র রান্না করাটা যদি এত বড় কাজ হয় তাহলে তো আপনাকে আর কিছু বলাই যাবে না। বলতে পারেন, আমি তো আর বলি নাই যে আমাকে বলতে পারবেন না। আমি যখন রান্না করব তখন আপনার যা খেতে মন চাইবে আমাকে বলবেন, আমি রান্না করে খাওয়াতে রাজি আছি। তবে একবার রান্না থেকে উঠে গেলে এরপরে আমাকে হাজারবার বললেও আমি আপনাকে কোনো কিছু করে খাওয়াতে পারবো না। আরিয়ান চুপচাপ রিদির কথাগুলো শুনছিল। এইদিকে আরিয়ানের আম্মু রিদির কথা শুনে বলতে লাগলো, আরিয়ান, মেয়েটা তো সারাদিন কাজ করেছে, আজকে খাওয়ার দরকার নেই, কালকে না হয় তোকে বানিয়ে খাওয়াবে। মাত্র রান্নাঘর থেকে বের হয়ে এখানে এসে বসেছে। আচ্ছা, আমি না হয় পরে খেয়ে নিব, তবে একটা কথা আপনাকে বলতেছি, ভালোভাবে রান্না করবেন, আমার কাছ থেকে বকশিশ পাবেন। আর যদি একদিন খারাপ রান্না করেন তাহলে আপনার বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হবে। ধরে নেবেন যে আপনি অফিসে কাজ করছিলেন, তখন একটা মাল খারাপ বা নষ্ট করে ফেলেছেন নিজ ইচ্ছায়। ঠিক এটাও সেই রকম খাবার, যাতে নষ্ট না হয় ওইভাবেই রান্না করবেন। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আরিয়ান বলতে লাগলো, আচ্ছা আম্মু, আমি এখন বাহিরে গেলাম। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিয়ে জানাবে। আমাদের কোনো প্রয়োজন নেই দিদি, তোমার কি কোনো কিছু প্রয়োজন আছে? থাকলে বলতে পারো, আরিয়ান এনে দেবে। না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন থাকলে আমি অবশ্যই আপনাকে জানাবো। এই বলে রিদি চলে আসলো ওইখান থেকে তার রুমে। এইদিকে আরিয়ান আর দাঁড়িয়ে না থেকে তার রুমে এসে কাজ করতে লাগলো। রাত 9টা, সবাই খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় আরিয়ানের আব্বু বলতে লাগলো, কি রে আরিয়ান, তুই নাকি রাকিবের সাথে ঝগড়া করেছিস? সে নাকি তোর সাথে পার্টনার হিসেবে কাজ করতে চাইছিল, তুই নাকি তাকে কাজে নিস নাই, উল্টো তাকে নাকি অপমান করে বের করে দিয়েছিস অফিস থেকে। হ্যাঁ, বের করে দিয়েছি।
তার মতো মানুষকে আমার দরকার নাই। এটার জন্য তাকে বের করে দিলাম, আর তার অফিস কিভাবে কি করতে হয় আমি দেখতেছি। সে কিভাবে আমার অফিসের মাল ছাড়া তার অফিস চালায় আমি এটা দেখে নিব। এই বলে আরিয়ান পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল জেরিনকে আর বলতে লাগলো, জেরিন, রাকিব গ্রুপ অফ কোম্পানির সকল মালগুলো দেওয়া বন্ধ করে দাও, আর ওদেরকে খুব ভালোভাবে জানিয়ে দাও আজকের পর থেকে আমাদের অফিস থেকে তাদেরকে মাল দেওয়া হবে না। স্যার, ওরা তো মাল নিতে কিছুক্ষণ আগে এখানে এসেছিল। পরে আমি বলেছি যে দাঁড়ান, আমি দেখতেছি। স্যারের সাথে কথাবার্তা বলে আমি এখন আপনাকে কল দিতাম, ঠিক তখনই আপনি কল দিচ্ছেন। হ্যাঁ, এখন তোমাকে যেটা বলেছি সেটা করো। এত বেশি কথা শুনতে চাই নাই আমি। তুমি যতটুকু পারো কাজ করতে থাকো, আর যদি রাকিব জোরাজুরি করে তাহলে বলবে আমার সাথে কথা বলতে। আরিয়ান এই সব কিছু বলতেছে জেরিনকে। বেশ কিছুক্ষণ এই সব কিছু বলার পর কলটা কেটে দিয়ে বসে আছে। অন্যদিকে জেরিন রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার রাকিব চৌধুরী, আপনাকে আর আমাদের অফিস থেকে কোনো প্রোডাক্ট বা কোনো মাল আপনাকে দেয়া হবে না। আপনি এখন চলে যেতে পারেন। মানে এসব কি বলতেছেন? আরিয়ান এমনটা করতে পারেন না। সে খুব ভালো করেই জানে তার অফিস থেকে মাল না নিলে আমাদের সকল অফিস বন্ধ হয়ে যাবে। আপনি একটু আরিয়ানকে বোঝান। আমি স্যারকে কিছু বোঝাতে পারবো না। সকালবেলা স্যার আমাকে অনেক বকাবকি করেছে। আপনার যদি এতই দরকার পড়ে তাহলে আপনি স্যারকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে বলতেছেন কেন? রাকিব বসে আছে চুপচাপ, কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাকিব জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আমি আমাদের সকল কিছু নিয়ে যাচ্ছি, আর আপনি আরিয়ানের বাড়ির ঠিকানা দিয়ে দিলে আমি আরিয়ানের বাসায় গিয়ে আরিয়ানের আব্বু এবং আরিয়ানের সাথে কথা বলতে পারতাম। আপনি কি আরিয়ানের বাসার ঠিকানা দিতে পারবেন? এসব কোনো কিছুই দিতে পারবো না। স্যার আমাদেরকে এসব দেওয়ার পারমিশন দেয় নাই। স্যার আমাদেরকে পারমিশন দিলে আমরা অবশ্যই আপনাকে স্যারের বাড়ির ঠিকানা দিতে পারতাম। জেরিন এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর রাকিব ওইখান থেকে চলে গেল। বাসায় ফিরতেই রাকিবের আব্বু রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাকিব, ওই দিকের কী অবস্থা? শুনলাম তুই নাকি আরিয়ানের সাথে ঝগড়া করেছিস। আরিয়ান নাকি আমাদেরকে আর মাল দিবে না। না আব্বু, তার সাথে আমি ঝগড়া করি নাই। ঝগড়া করলে অবশ্যই তোমরা জানতে পারতে। তাহলে আরিয়ান মাল দেওয়া বন্ধ করে দিছে কেন? সে তো এই রকম কখনোই করে না। তার সাথে আমি প্রায় 2 বছর কাজ করেছি। তাকে আমি বেশ ভালো করেই চিনি। সত্যি করে বলতো, তুই তার সাথে ঝগড়া করেছিস? হ্যাঁ, তার সাথে কিছু কথা কাটাকাটি হয়েছে। এরপর থেকে সে আমাদেরকে মাল দেওয়া বন্ধ করে দিয়েছে। তার মাল নাকি আমেরিকাতে যাবে। রাকিবের আব্বু রাকিবের গালে ঠাস করে চড় মেরে রাকিবকে টানতে টানতে নিয়ে চলে আসলো বাড়িতে। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে রাকিবের আব্বু যেতে লাগলো আরিয়ানদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো আরিয়ানের বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। রাকিবের আব্বুকে দেখে বলতে লাগলো, ভিতরে আসেন, অনেকদিন পর আপনি এসেছেন। রাকিবের আব্বু রাকিবকে টানতে টানতে নিয়ে চলে আসে বাড়ির ভিতরে। এদিকে আরিয়ান সোফায় বসে টিভি দেখতেছে আর তার আব্বুর সাথে বিজনেস নিয়ে কথাবার্তা বলতেছে। এমন সময় পেছনে ফিরতেই দেখতে পেল রাকিবকে তার আব্বু টেনে টেনে নিয়ে আসতেছে শার্টের কলার ধরে। এদিকে আরিয়ান রাকিবের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি এখানে এসেছেন কেন? এখানে আসলে কোনো কিছুই হবে না, আপনারা এখান থেকে চলে যান। আপনাদের ভালোর জন্য বলতেছে, আপনারা এখান থেকে চলে গেলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর রাকিবের আব্বু আরিয়ানের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আরিয়ান বাবা, মাফ করে দাও। রাকিব তোমার সাথে কি করছে আমি তাও জানি না, তবে আমি তোমার বাবার বয়সী হয়ে মাফ চাইতেছি তোমার পা জড়িয়ে ধরে। তুমি কি আমাকে মাফ করবে না? না, আমি আপনাকে মাফ করব না। আর কেন মাফ করব? আপনার ছেলেকে অফিসে বসিয়েছেন এসব কর্মকাণ্ড করার জন্য নাকি? সামান্য 2টা অফিস নিয়ে এত বড় বড় কথাবার্তা বলেন আপনারা। আপনাদের তো লজ্জাবোধ থাকা উচিত। আরিয়ানের রাকিবের আব্বু এবং রাকিবকে আরো কিছুক্ষণ বকাবকি করে বাড়ি থেকে বের করে দিল। এইদিকে আরিয়ানের আম্মু আরিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরিয়ান, আমি তোকে কখনো এই শিক্ষা দেই নাই। তুই কেন ওনার সাথে খারাপ ব্যবহার করেছিস? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? আম্মু, তোমরা যেটা জানো না সেটা নিয়ে কথাবার্তা বলতে আসবে না। আমি এখন রুমে গেলাম,
আর আয়েশা সকালবেলা আমাকে ডেকে দিবে। কালকে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে যেতে হবে। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো রুমে। অন্যদিকে রিদি সব কিছু দেখছিল আর মনে মনে বলছিল, বাবার মতো বয়সী একটা লোক ওনার পায়ে ধরেছে আর উনি কিনা তাকে ক্ষমা করে নাই। ছি, আমি এরকম মানুষের বাসায় কাজ করি, ভাবতেই অবাক লাগতেছে। রিদি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন টিপতে টিপতে কখন সে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে আরিয়ান তার রুমের ভিতরে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আরিয়ানের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রাকিব বলতে লাগলো, আরিয়ান, তুই আমার বাবাকে যেই অসম্মানটা করেছিস, এই অসম্মানের জন্য তোকে অনেক পস্তাতে হবে এই বলে দিলাম। আর তোর কি অবস্থা হবে এটা আমি নিজেও জানি না। তুই তোর অফিস নিয়ে বড় বাড়াবাড়ি করিস না। তোর অফিস আমি উড়িয়ে দেব এই বলে দিলাম। যে কোনো সময় একটা দুর্ঘটনার খবর শুনতে পারবি তুই। এই বলে রাকিব কলটা কেটে দিল। এইদিকে আরিয়ান সকল অফিসের দারোয়ানদেরকে ফোন দিয়ে জানিয়ে দিল কিভাবে কি করতে হবে। সব কিছু জানানোর পর তারা তাদের মতো কাজ করতেছে। এদিকে আরিয়ান ফোন দিল তাদের থানার একজন এসআইকে। সব বিষয়টা জানানোর পর এসআই বলতে লাগলো, আপনি একদম নিশ্চিন্তে থাকেন মিস্টার আরিয়ান চৌধুরী, আপনার অফিসের কোনো কিছুই হবে না। আমি আমার টিম মেম্বারদেরকে বলে দিতেছি, তারা আপনার অফিসের সামনে গিয়ে পাহারা দিবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ঠিক আছে, তবে হ্যাঁ, এমন কোনো দুর্ঘটনা ঘটলে আমাকে সাথে সাথে জানাবেন। এই বলে আরিয়ান কলটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সকাল 10টায় আরিয়ান বসে আছে তার রুমে। এমন সময় বাহির থেকে চিল্লাচিল্লির শব্দ শুনতে পেল আরিয়ান। বাহিরে গিয়ে দেখে তাদের সব স্টাফরা চিৎকার চেঁচামেচি করতেছে। এটা দেখে আরিয়ান বলতে লাগলো, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? তোমরা এইভাবে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? কি সমস্যা হয়েছে তোমাদের, বলো আমাকে। স্যার, আপনি আমাদের সাথে বেইমানি করলেন কেন? আপনি আমাদের অ্যাকাউন্ট থেকে সকল টাকা আবার আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছেন কেন? আমরা আপনার অফিসে চাকরি করে বলে কি আমাদের কোনো স্বাধীনতা থাকবে না? আপনি সবাইকে অ্যাকাউন্ট করে দিয়েছেন, আমরা খুবই খুশি হয়েছি, কিন্তু আপনি কেন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছেন? আমাদেরকে এটা জবাব দিতে হবে। জেরিন, ওরা এসব কি আবোল তাবোল বলতেছে? তুমি তাদের ফোনগুলো নিয়ে দেখো তো কোন নাম্বারে টাকা ট্রান্সফার হয়েছে। এরপর আমি দেখতেছি কার এত বড় সাহস আমার স্টাফদের বেতন তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। জেরিন সবগুলো অ্যাকাউন্ট চেক করে দেখে রাকিব সবগুলো অ্যাকাউন্ট হ্যাক করে তার অ্যাকাউন্টে সকল টাকা নিয়ে গেছে। জেরিন আরিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, রাকিব সকলের অ্যাকাউন্ট হ্যাক করে তার অ্যাকাউন্টে সকল টাকা ট্রান্সফার করে নিয়ে গেছে। আপনি কিছু একটা করেন স্যার। অবশ্যই কিছু তো একটা করতে হবে, না করলে রাকিব আরও ক্ষতি করবে। আর তোমাদেরকে বলতেছি, তোমাদের টাকা যত টাকা ছিল আমি তোমাদেরকে আবার দিব। যেদিন তুমি আমার অ্যাকাউন্ট থেকে তাদের প্রত্যেকের ব্যাংকে টাকা ট্রান্সফার করে দাও কত টাকা করেছিল। স্যার, রাকিব চৌধুরী আপনার সাথে এরকম করতেছে, আপনি তার ব্যাপারে অ্যাকশন নেন, তাহলে তো সে আর এইরকম কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, তার ব্যাপারে অ্যাকশন নিব, তবে এখন না, কিছুদিন পর নিতে হবে। সে অনেক জ্বালাতন করতেছে আমাদেরকে, তাদেরকে মাল দিতেছি না দেখে সে এরকম করতেছে। তোমাদের কোনো সমস্যা হলে জাস্ট আমাকে বলবে, আমি পরে বিষয়টা দেখব। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। এসেই রাকিবকে কল দিয়ে বলতে লাগলো, রাকিব, তুই যতই চেষ্টা করিস না কেন, তোর সকল চেষ্টা ব্যর্থ হবে। কিছুক্ষণের মধ্যে তুই পুলিশের হাতে ধরা পড়বি। যদি জীবন বাঁচাতে চাস তাহলে আমার সাথে আমার অফিসে দেখা কর। এরপরে তোর সাথে চুক্তিনামা মিল করে এরপর আমি তোকে মাল দিব। চুক্তিনামা বলতে কি বোঝাতে চাইছিস তুই? চুক্তিনামা বলতে আমি বোঝাতে চাইছি যে তুই সরাসরি আমার সাথে দেখা কর, এরপরে না হয় ওই চুক্তি আমার ব্যাপারে কথাবার্তা বলবো। আর শোন, তুই স্টাফদের কাছ থেকে যত টাকা আত্মসাৎ করেছিস সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর। আমি তোর ভালোর জন্য বলতেছি, তোর খারাপের জন্য বলতেছি না। রাকিব সকল টাকা ট্রান্সফার করে দিল। বেশ কিছুক্ষণ পর রাকিব চলে আসলো আরিয়ানদের অফিসে। আরিয়ানের সামনে রাকিব বসে আছে। এমন সময় আরিয়ান বলতে লাগলো, তুই তো দেখি খুবই চালাক, আমার স্টাফদের বেতন তুই তোর অ্যাকাউন্টে নিয়ে নিস, এটা তো সাধারণ বিষয় না। আচ্ছা যাই হোক, এই ব্যাপারে পরে না হয় কথা বলবো। এখন শোন, তুই আমার অফিস থেকে মাল কিনে নিয়ে যেতে পারবি, তবে আগে 10% করে আমাকে দিতে হতো, এখন তুই আমাকে 20% করে দিবি, আর বাকি 80% তোর কাছে রাখবি।
তোর কাছ থেকে মাল কিনে নিয়ে যাব, আবার তোকে 10% দেব, এর বাইরে আবার তুই বলতেছিস আবার তোকে 20% দেওয়ার জন্য? এটা কি মগের মূল্য পেয়েছিস? তোকে যদি আমি 20% দেই, তাহলে আমি যেই টাকা দিয়ে মাল কিনতেছি আমার তো ওই টাকাই আর উঠবে না, আর তুই বলতেছিস তোকে 20% দিতে হবে। এটা তোর ব্যাপার। তুই আমাকে 20% দিলে আমার অফিস থেকে মাল নিয়ে যেতে পারবি, আর যদি তুই 20% না দিস তাহলে আমার অফিস থেকে মাল নিয়ে যেতে পারবি না। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর রাকিব রাজি হয়ে গেল তাকে 20% দেওয়ার জন্য। এদিকে আরিয়ান অল্প কিছু মাল দিয়ে দিল রাকিবকে। এইদিকে আরিয়ান সাথে সাথে টাকা নিয়ে নিল রাকিবের কাছ থেকে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। জেরিন আরিয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি কি আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে থাকবেন? হ্যাঁ, সন্ধ্যা 7টা পর্যন্ত আমি এখানে থাকবো কেন? আসলে স্যার, আমার বিয়ের জন্য আব্বু আম্মু পাত্র দেখেছে তো, এখন তারা সন্ধ্যার দিকে আমাদের বাসায় আসবে। আমাকে যদি একটু ছুটি দিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। ও আচ্ছা, তোমার জন্য পাত্র দেখেছে, ঠিক আছে যাও। আর পাত্র তোমার যদি পছন্দ হয় তাহলে আমাকে ছবি দিবে, আমি তার ব্যাপারে পুরো ডিটেলস জেনে এরপরে তোমাকে জানাবো। স্যার, আমি তার ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়েছি। সে আপনার অফিসে চাকরি করে। আপনাদের আরেকটা অফিস আছে না, ওই অফিসে চাকরি করে, ভালো বেতন পায়। তুমি কি জুনায়েদের কথা বলতেছো? যদি জুনায়েদের কথা বলে থাকো তাহলে চোখ বন্ধ করে তাকে বিয়ে করতে পারো, ছেলেটা খুবই ভালো। আমি তো ছেলেটার নাম জানি না, তবে ছেলেটার ছবি এনে আপনাকে দেখাবো কালকে। এখন তাহলে যাই স্যার আমি। এই বলে জেরিন ওইখান থেকে চলে গেল বাসায়। এইদিকে আরিয়ান কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরতে দেখতে পেল রিদি তার আম্মুর সাথে বসে কথাবার্তা বলতেছে। আরিয়ান বাড়ির ভিতরের প্রবেশ করে রিদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রিদি, আমার জন্য তাড়াতাড়ি কিছু নিয়ে আসো, আমার রুমে আমার খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাবার খাই নাই, তাড়াতাড়ি নিয়ে আসো 10 মিনিটের মধ্যে। এই বলে আরিয়ান নিচ থেকে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়াই রিদির আরিয়ানের জন্য খাবার নিয়ে চলে গেল আরিয়ানের রুমে। এসে দেখে আরিয়ান ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে কার সাথে যেন মেসেজ করতেছে। রিদি খাবার রেখে চলে যেতে যাবে এমন সময় আরিয়ান বলতে লাগলো, আমি কি তোমাকে একবারও বলেছি এইখান থেকে চলে যাওয়ার জন্য? এখানে এসেছো, চুপচাপ দাঁড়িয়ে থাকো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। রিদি চুপচাপ দাঁড়িয়ে রইল। এইদিকে আরিয়ান খাবার খাইতেছে আর রিদিকে উদ্দেশ্য করে বলতেছে, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছো? ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছি। রিদির কথা শুনে আরিয়ান কাঁদতে লাগলো। আরিয়ান হাঁ করে তাকিয়ে আছে রিদির দিকে। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর রিদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এত লেখাপড়া করার পরেও কেন বাসা বাড়িতে কাজের লোক হিসেবে চাকরি করো? বাসা বাড়িতে কাজের লোক হিসেবে চাকরি করি, এটার অন্য একটা কারণ আছে। আমার আম্মু সবসময় বলতো আমার হাতের রান্না খুবই ভালো। আমি এই ঢাকা শহরে প্রায় 15 বছর ধরে থাকি এবং বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন মহিলারা চাকরি করে, 2-3 ঘন্টা একজনের বাসায় কাজ করে আবার আরেকজনের বাসায় চলে যায়। এইভাবে কাজ করলে প্রত্যেক মাসে প্রত্যেকটা বাড়ি থেকে 10-12 হাজার টাকা করে নেয়। সো আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম আমিও ওই রকমই কাজ করব। এখন আপনাদের বাড়িতে কাজ করতেছি। ও আই সি। আরিয়ান আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর রিদি আরিয়ানের রুম থেকে চলে আসলো নিচে। আয়েশা রিদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রিদি, তোমার আর এই বাড়িতে চাকরি করার দরকার নেই। তোমাকে পুরো মাসের বেতন দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আমার অপরাধ? তোমার অপরাধ হচ্ছে তুমি আমার ভাইয়ার সাথে বেশি মেলামেশা করছো। এর আগেও যতগুলো তোমার মতো মেয়ে ছিল সবগুলো মেয়ে আমার ভাইয়ার পেছনেই লাইন ধরেছিল, তুমিও দেখি তাদের মধ্যেই আছো। তাই তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, তোমাকে আর এই বাড়িতে কাজ করতে হবে না। আপনারা আমাকে এই বাড়িতে যা কাজ দিয়েছেন তা ঠিকভাবে কাজ করতেছি। যদি আমার ভুল হয়ে থাকতো তাহলে আমি নিজে থেকে চলে যেতাম, কিন্তু এখানে আমার ভুল নেই। আপনারা আমাকে চাইলেও বের করতে পারবেন না, আর আমাকে পার্মানেন্ট ভাবে রাখা হয়েছে। পার্মানেন্ট ভাবে রাখা হলে তোমাকে এখন চলে যেতে হবে। তোমাকে 50,000 টাকার জায়গায় 1 লক্ষ টাকা দেওয়া হবে, তাও তুমি এই বাড়ি থেকে চলে যাও। আপনাদের টাকা আছে বলে আপনারা টাকার গরম দেখাচ্ছেন, তাই না? মনে রাখবেন, গরিব হতে পারি কিন্তু কারোর পিছনে ঘুরঘুর করব এই অভ্যাস আমার নেই। এবং তাছাড়া যে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে সে যদি বলে তাহলে আমি চলে যাব। আয়েশা আর রিদি কথা বলতেছে এমন সময় আরিয়ানের আম্মু এসে আয়েশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে আয়েশা, তুই রিদির সাথে এই কথা বলতেছিস? রিদি, আয়েশা তোমাকে কি বলতেছে? ম্যাম, আপনি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, 2 দিন হয়েছে। এই 2 দিনে আমার মধ্যে খারাপ আচরণ দেখেছেন নাকি? না,
কেন, কি হয়েছে? আয়শা, তুই কি রিদিকে কিছু বলেছিস নাকি? আম্মু, আমি দেখেছি যে রীতি ভাইয়ার সাথে বেশি মেলামেশা করছে। আমি চাই না যে ভাইয়ার সাথে কেউ বেশি মেলামেশা করুক। আমি তো আপনার ভাইয়ার সাথে বেশি মেলামেশা করি নাই। আপনার ভাইয়া আমাকে ডাক দিয়েছে, তাই আমি খাবার নিয়ে গেছিলাম। আর আপনি এমন কি দেখেছেন যে আমি আপনার ভাইয়ের সাথে খারাপ আচরণ করেছি? যেটা বলেছি সেটাই হবে, এর বেশি কিচ্ছু জানি না। আর আম্মু, তুমি যদি এই মেয়েকে এখান থেকে বের না করে দাও তাহলে আমি এই বাড়ি খাবার খাবো না। আমি এত বেশি কিছু জানি না। তুই যদি এই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে চাস তাহলে তোর ভাইয়ের সাথে কথা বল। তোর ভাইয়া যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমরা মানব। আয়েশা সোফা থেকে উঠে চলে আসলো তার ভাইয়ার রুমে। এসে দেখে আরিয়ান শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করতেছে। আরিয়ান আয়েশাকে দেখে বলতে লাগলো, কিরে আয়শা, কোনো কিছু বলবি নাকি? হ্যাঁ, বলার জন্যই তো তোমার রুমে এসেছি, না হলে কি এই সময় তোমার রুমে আসতাম? কি বলবি বল, তাড়াতাড়ি, আমার কাজ আছে। আমাদের বাড়িতে নতুন একটা কাজের মেয়ে এসেছে। ওই কাজের মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ বুঝলাম, তোর সাথে খারাপ ব্যবহার করেছে। তুই যদি তাকে কিছু না করে থাকিস তাহলে কেউ এমনিতেই কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আর ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো দরকার নেই। ওই মেয়ের রান্না খুবই ভালো। ওই মেয়ের রান্না আমার কাছে খুবই ভালো লেগেছে। ওই মেয়ে এই বাড়িতে রান্না করবে এখন থেকে। আমি একবার তোমাকে বলেছি এই মেয়েটা ভালো না, তার মানে ভালো না। এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। আর যদি তুমি এই মেয়েকে এই বাড়ি থেকে বের না করো তাহলে কিচ্ছু একটা হয়ে যাবে। আয়েশার কথা শুনে আরিয়ান ঠাস করে আয়েশার গালে চড় মেরে দিল। এদিকে আয়েশা কি করবে বুঝে উঠতে পারতেছে না। চড় মারার পর আরিয়ান আয়েশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যতগুলো মেয়ে এই বাড়িতে কাজ করতে এসেছে সর্বোচ্চ 10 থেকে 15 দিন কাজ করতে পারছে। এরপর এই বাড়ি থেকে এই মেয়েগুলোকে বের করে দিতে হয়েছে। সামান্য মাত্র একটা অজুহাত দেখিয়ে ওই মেয়েকে বের করে দিয়েছিস তুই। আর আজকের পর থেকে যদি কোনো মেয়েকে বা কাউকে অপমান করতে দেখি তাহলে তোর খবর আছে বলে দিলাম। আরিয়ান চিৎকার করতে করতে কথাগুলো বলল আয়েশাকে। এইদিকে আরিয়ানের আম্মু নিচে বসে সবকিছু শুনছিল। সবকিছু শোনার পর আরিয়ানের আম্মু চলে আসলো আরিয়ানের রুমে। এসে দেখে আয়েশা দাঁড়িয়ে আছে আর আরিয়ান আয়েশাকে কথা শোনাচ্ছে। আরিয়ান তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, কালকের ভিতরে আয়শার জন্য ছেলে দেখো। তাকে আর এই বাড়িতে রাখা যাবে না। তার জন্য প্রত্যেকটা মেয়ে এই বাড়িতে এসে কাজ করতে পারে না। আর তোমরা যদি তাকে বিয়ে না দাও তাহলে আমাদের আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে থাকার জন্য বলো ওকে। আয়শা, রুমে যা তুই। আর তুই সবসময় বেশি বেশি করিস। একদম ঠিক করেছে আরিয়ান। আয়েশা তার আম্মুর মুখে এই কথা শুনে চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ পর আরিয়ান তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি যেটা বলেছি ওইটা কান খুলে শুনে নিয়েছো আশা করি। তার জন্য কাল থেকে ছেলে দেখা শুরু করবে। আমি আর চাই না সে এই বাড়িতে থাকুক। অনেক থাকা হয়েছে তার এই বাড়িতে। সে এই বাড়িতে থাকতে থাকতে এই বাড়ির মানুষগুলোকেও অমানুষ বানিয়ে দিয়েছে। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আরিয়ানের আম্মু চলে আসলো নিচে। অন্যদিকে রিদি তার রুমে গিয়ে শুয়ে পড়ল। এইদিকে আরিয়ান রাত 12টা অবধি কাজ করে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে আয়েশার চোখে ঘুম নেই। আয়েশা মনে মনে বলতে লাগলো, এই মেয়েকে যতক্ষণ না আমি কোনো কিছু না করতে পারছি ততক্ষণ আমার মন শান্তি হবে না। আজকে ওই মেয়েকে মেরেই ফেলবো। এই বলে আয়েশা হাতে একটা ছুরি নিয়ে চলে আসলো নিচে। অন্যদিকে আরিয়ানের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। টেবিলের উপর থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে দেখে পানি নেই। তাই বিছানা থেকে উঠে চলে আসলো নিচে পানি খাওয়ার জন্য। এমন সময় আয়েশাকে দেখতে পেল। আয়েশা হাতে ছুরি নিয়ে রিদির রুমের দিকে যাইতেছে। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাইতেছে আর আয়েশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আয়েশা রিদির রুমে ঢুকে পড়ল। এইদিকে আরিয়ান তাড়াতাড়ি করে চলে আসলো রিদির রুমে। এসে দেখে রিদি আয়েশার হাত ধরে দাঁড়িয়ে আছে। আয়েশার হাতে ছুরি। আরিয়ান আয়েশাকে টান মেরে রিদির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে আয়েশার গালে চড় মেরে বলতে লাগলো, তুই তো অনেক বড় নির্লজ্জ মেয়ে। আজকে যদি আমার ঘুম না ভেঙে যাইতো এবং আমি না নিচে আসতাম তাহলে তো তুই এই মেয়েকে মেরেই ফেলতি। হ্যাঁ, আমি এই মেয়েকে মেরে ফেলতাম। এই মেয়ে আমার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে। আজ পর্যন্ত এবারে কেউ আমাকে কোনো কিচ্ছু বলতে পারেনি। এই মেয়েটা আসার পর তুমি আমাকে কত কথা শুনিয়ে দিয়েছো। আরিয়ান এবং আয়েশার চিৎকার শুনে আরিয়ানের আব্বু আম্মু চলে আসলো নিচে। এইদিকে আরিয়ান তার আব্বু আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু, তোমার মেয়েকে আর এই বাড়িতে রাখা যাবে না। তোমার মেয়েকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। রিদিকে মারার জন্য তোমার মেয়ের ছুরি নিয়ে এসেছে।
আমি যদি এইখানে না থাকতাম তাহলে একটা অঘটন ঘটে যাইতো। আরিয়ানের কথা শুনে আরিয়ানের আব্বু ঠাস ঠাস করে আয়েশার গালে চড় মেরে দিয়ে বলতে লাগলো, আয়েশা, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? তুই একটা কাজের মেয়েকে এইভাবে মারার জন্য চেষ্টা করেছিলি কেন? এই মেয়েটা তোর কি এমন ক্ষতি করেছিল বল তো আমাকে? আব্বু, এই মেয়েটা ভাইয়ার সাথে বেশি মেলামেশা করছিল। ভাইয়া যখন তখন ডাক দিলে ঠিক ওই সময় তাড়াতাড়ি করে চলে যায় ভাইয়ার কাছে। তাতে তোর সমস্যা কি? আর সে যেতেই পারে, কারণ সে এই বাড়ির কাজের মেয়ে। আরিয়ান ডাকতেই পারে, তার হয়তো কোনো কাজের জন্য ডেকেছে। তাতে তোর সমস্যা কি এখানে? আমাকে বলতো। আমার সমস্যা আছে অনেক। ভাইয়া কেন একটা গরিব মেয়েকে বিয়ে করবে? ভাইয়া বিয়ে করবে বড়লোক পরিবারের মেয়েকে। ভাইয়া কোনো গরিব এবং চাকরকে বিয়ে করতে পারবে না। এই যে মিস আয়েশা, আমি আপনাদের বাসায় কাজ করি বলে এই নয় যে আমার পড়ালেখা কম। আমি আপনার চাইতেও অনেক বেশি পড়াশোনা করেছি। আর আমি যদি একটা চাকরি করতে যাই তাহলে আপনাদের এখান থেকে অনেক ভালো টাকা বেতন পাবো। বিশ্বাস না করলে আপনাকে কিছু প্রমাণ দেখাচ্ছি। এই দেখেন, বড় বড় কোম্পানি থেকে আমাকে ফোন দেয় এবং মেসেজ করেছে। আমার কাজ যদি ভালো না হতো তাহলে তারা আমাকে এইভাবে ফোন আর মেসেজ দিতে পারতো না। আশা করি আপনি বুঝে নিয়েছেন। হ্যাঁ, আমি বুঝে নিয়েছি। তাহলে তুমি এখানে কাজ করছো কেন? এই বাড়ি থেকে চলে যাও। তোমাকে তো বললাম 1 লক্ষ টাকা দেওয়া হবে তোমাকে। তুমি এই বাড়ি থেকে চলে যাও। আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন এই ব্যবহারের জন্য আমি এই বাড়ি থেকে যাইতেছি না। ভাবছিলাম কালকে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিব যে আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু আপনি এখন যেই ঘটনা করেছেন এই ঘটনার জন্য আমি আরো যাব না। আয়েশা এইসব কথাবার্তা বলতেছে, এদিকে আরিয়ানের আব্বু আয়েশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়েশা, তুই বলছিলি না তোর ভাইকে বড়লোক পরিবারের মেয়ের সাথে বিয়ে দিবি? আমি তোদের সামনে দাঁড়িয়ে বলতেছি বড়লোক পরিবারের মেয়ের সাথে বিয়ে দিব না। এই রিদির সাথে আমি তোর বড় ভাইয়ের বিয়ে দিব। এই আমি বলে দিলাম। তুই যেই রকম মেয়ে চয়েস করিস আমরা তার চাইতেও অনেক সুন্দর মেয়ে রিজার্ভ করি তোর ভাইয়ের জন্য। আমি বেঁচে থাকতে তো এই মেয়ের সাথে কখনোই বিয়ে হতে দেব না। আমিও দেখতে চাই তোমরা এই মেয়ের সাথে কিভাবে আরিয়ানের বিয়ে দাও। আয়েশা এইসব কথাবার্তা বলতেছে তার আব্বুকে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আরিয়ান বলতে লাগলো, আব্বু, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি এই সিদ্ধান্তে একদম রাজি আছি। তোমরা যেটা ভালো মনে করবে আমি ওই কাজটা করতে রাজি আছি। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আরিয়ানের আব্বু বলতে লাগলো, আচ্ছা, এখন তোমরা তোমাদের রুমে গিয়ে ঘুমাও। আর আয়েশা, তুই যদি রিদির কোনো ক্ষতি করতে চাস তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে এবং এই বাড়িতে আর ঢুকতে দেওয়া হবে না। এই বলে আরিয়ানের আম্মু আব্বু চলে আসলো রুমে। এইদিকে আয়েশাও চলে গেল তার রুমে। রিদি আরিয়ানের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এইদিকে আরিয়ান রিদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি যতক্ষণ এই বাড়িতে আছি ততক্ষণ আপনার কোনো কিছুই হবে না। এখন তাহলে আপনি ঘুমিয়ে থাকেন, আমিও আমার রুমে যাই। আরিয়ান এইসব কথাবার্তা বলে চলে আসলো তার রুমে। এইদিকে রিদি দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে আয়েশা বিছানায় বসে রাগে ফুসফুস করতেছে আর বলতেছে, এই মেয়েটাকে তো আমি দেখে নেব। এই মেয়েটার জন্য আজকে এত কিছু হয়েছে। এই মেয়েটাকে যতক্ষণ আমি কোনো কিছু না করতে পারছি ততক্ষণ এই মেয়েটার নিস্তার নেই। আয়েশা এইসব চিন্তা ভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টায় রিদি খাবার রেডি করে সবাইকে খাবার খাওয়ানো শেষ করে দিয়ে চলে আসলো তার রুমে। এসে সবকিছু রেডি করতেছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রিদির আম্মু বলতে লাগলো, কি রে রিধি, কতদিন হয়ে গেছে তুই আমাদেরকে ফোন দিস না? কাজে এতটাই ব্যস্ত থাকিস নাকি যে ফোন দিতে পারিস না? ফোন দিতে পারি, তবে কয়েকদিন ধরে একটু ব্যস্ত আছি তো তাই আর কি, তোমাদেরকে ফোন দিতে পারি নাই। কি করো, খাওয়া দাওয়া করেছো? না, এখনো খাওয়া দাওয়া করি নাই। খাওয়া দাওয়া করবো, রান্না বান্না শেষ করলাম এই মাত্র। রিদি তার আম্মুর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে রেস্ট করতেছে। এমন সময় আরিয়ানের আম্মু আসলো। রিদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রিদি, তুমি আয়েশার কথা কিছু মনে করো না। আয়েশা ছোট্ট একটা মেয়ে, সে তোমাকে কি না কি বলে ফেলেছে। তার কথায় যদি তুমি রাগ করে থাকো তাহলে তো চলবে না। আসলে আয়েশা একটু এরকম স্বভাবেরই। তুমি আরিয়ানকে বইলো যাতে আয়েশার এখন বিয়ে না দেয়। বলবে যে আয়েশা তোমার কাছে মাপ চেয়ে নিয়েছে আর এমন করবে না বলেছে। ঠিক আছে, আমি না হয় আরিয়ান স্যারকে বলে দেব। আর দুপুরে কি রান্না করব একটু বলে দিলে খুবই ভালো হতো। ফ্রিজে দেখো কি রাখা আছে, ওইগুলো রান্না করবে। রিদি চলে আসলো রান্নাঘরে। বেশ কিছুক্ষণ পর দুপুরের রান্না বসিয়ে দিল। দুপুরের রান্না শেষ করতে করতে
করতে আরিয়ান অফিস থেকে চলে আসলো বাসায়। দুপুর দুটোই সবাই খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় আরিয়ান রিদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি দাঁড়িয়ে থাকতে বলেছে কেউ? সবাই খাবার খাচ্ছে, তুমিও বসে খাবার খেয়ে নাও। আমার কথা চিন্তা করতে হবে না আপনাদের। আপনি আপনার খাবার খান, আপনাদের খাওয়া শেষ হলে এরপরে আমি নিজের খাবার নিয়ে নিজে খেয়ে নিতে পারবো। আর বাড়ির কাজের লোকেরা সবসময় সবার খাবার দাবার শেষ হলে এরপরেই খায়। কে বলেছে তুমি এই বাড়ির কাজের লোক? তুমি এই বাড়ির বউ, চুপচাপ এখানে বসে খাবার খেতে থাকো। আরিয়ানের কথা শুনে সবাই মুখে খাবার দিতে যাবে এমন সময় হা করে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। এইদিকে আরিয়ানের আব্বু চুপচাপ খাবার খাইতেছে, কারণ তিনি একবার মুখ দিয়ে যেই কথা বের করে সেই কথা সত্যি না হওয়া পর্যন্ত অন্য কথা মুখ দিয়ে বের করে না। এইদিকে রিদি আরিয়ানের আম্মুর মুখের দিকে তাকাতেই দেখতে পেল আরিয়ানের আম্মু মুচকি হাসতেছে, কিন্তু আয়েশার মুখে একদম হাসি নেই। মুখ কালো করে বসে আছে আর খাবার খাইতেছে। আয়েশা সবার সাথে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় আয়েশা রিদির কাছে এসে রিদির মুখে টিপ দিয়ে ধরে বলতে লাগলো, তোর অনেক বড় সাহস হয়ে গেছে তাই না, এই বাড়ির বউ হওয়ার জন্য? ছোট লোক কোথাকার, এই বাড়িতে এসেছিস, এই বাড়ির থেকে বের হয়ে যা। আয়েশা এইসব কথাবার্তা বলতেছে রিদিকে। এইদিকে রিদি আয়েশার হাত সরিয়ে দিয়ে ঠাস করে আয়েশার গালে চড় মারলো আর বলতে লাগলো, ছোট লোক আমি না, ছোট লোক হচ্ছেন আপনি। আপনাদের টাকা পয়সা আছে ঠিক, কিন্তু আপনাদের মন মানসিকতা একদম নরপশুর মতো। আপনারা যা চান তাই করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার এখানে কোনো কিছু করতে পারবেন না। তোকে এত অপমান করার পরে তুই এখান থেকে যাবি না তাই না? ঠিক আছে, নিশ্চিন্তে থাকতে পারিস তুই। আমিও দেখি ভাইয়া তোকে কিভাবে বিয়ে করে। এই বলে আয়েশা আবারও চলে আসলো তার রুমে। এইদিকে আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে সবকিছু দেখছে। সবকিছু দেখার পর আরিয়ান চলে আসলো তার আব্বুর রুমে। এসে দেখে তার আব্বু বসে বসে খবরের কাগজ পড়তেছে। আরিয়ান তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আয়েশা এখন অনেকটা খারাপ ব্যবহার করতেছে, তুমি কি তাকে কিছু বলবে না? সে কেন খারাপ ব্যবহার করতেছে তুই তো ভালো করেই জানিস। আর আমি কালকের রাতে তোর সামনে কি বলেছি, তুই সেই কাজটা করে ফেল, তাহলে দেখবি আয়েশা আর এইরকম করবে না। তুমি যদি সম্মতি দাও এবং আম্মু যদি সম্মতি দেয়, তাহলে আমি আর দেরি করব না, বিয়ে করে ফেলবো কয়েকদিনের ভিতরে। আরিয়ান তার আব্বুর সাথে এইসব কথাবার্তা বলতেছে এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো আরিয়ানের আম্মু। আরিয়ানকে দেখে তার আম্মু বলতে লাগলো, আরিয়ান, তুই তো দেখছিস আয়েশা মেয়েটার সাথে কেমন আচরণ করতেছে। আমরা চাইতেছি যে আয়েশাকে তোর মামার বাসায় একদিনের জন্য পাঠিয়ে দিয়ে ওই দিনে তোর এবং রিদির বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলার জন্য। তুই যদি রাজি থাকিস তাহলে বল, আমি আয়েশাকে বুঝিয়ে সুঝিয়ে তোর মামার বাসায় পাঠাচ্ছি। আমি তো রাজি আছি। আচ্ছা তুমি পাঠিয়ে দাও, তবে এখন না, এক সপ্তাহ পরে বিয়ের কাজটা সম্পূর্ণ করো, কারণ এই কয়েকদিন কাজের চাপ একটু বেশি, এটার জন্য তোমাকে বললাম। আচ্ছা, আমি আয়েশার কাছ থেকে তার আব্বু আম্মুর ফোন নাম্বারটা নিয়ে তার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে ফাইনাল করে রাখি, যাতে পরের সপ্তাহে বিয়ে হলে তাদেরকে ফোন দিলে যাতে চলে আসতে পারে, আর সাথে সাথে বিয়েটাও যাতে দিতে পারি। আরিয়ানের আম্মু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো রিদির রুমে। এসে দেখে রিদি বিছানায় শুয়ে আছে। আরিয়ানের আম্মু বলতে লাগলো, রিদি, তুমি তোমার আব্বু আম্মুর ফোন নাম্বারটা আমাকে একটু দাও, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলবো, তোমার এবং আরিয়ানের বিয়ে ফাইনাল করব। আপনি তো বিয়ে ফাইনাল করবেন, কিন্তু আপনার মেয়ে যা শুরু করে দিয়েছে, এইরকম করলে আমি এই বাড়ির বউ কেন, এই বাড়ির চাকর হয়েও থাকতে পারবো না। একবার বিয়েটা হয়ে গেলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আয়েশা এইরকম সব সময় করে না, কিন্তু হঠাৎ এইরকম করতেছে কেন আমরা নিজেরাও জানি না। হয়তো তার বান্ধবীরা উল্টাপাল্টা বুদ্ধি দিয়েছে, তাই তাদের বুদ্ধি শুনে এইসব করতেছে। আরিয়ানের আম্মু রিদির আব্বু আম্মুর ফোন নাম্বারটা নিয়ে কথাবার্তা বলে ফাইনাল করে রাখলো। এদিকে আরিয়ান তার রুমের ভিতরে বসে কথাবার্তা বলতেছে। বায়ারদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। আরিয়ান আয়েশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়েশা, মামা অসুস্থ, তোকে একটু মামাদের বাসায় যেতে হবে। আমি আব্বু আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ডাক্তার বলেছে যে সামনের সপ্তাহে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ মামার কি হয়েছে? আমি গতকালকে রাতেও তো কথা বললাম মামার সাথে,
তাহলে আজকে আবার মামার কি এমন হয়েছে যে আমাকে যেতে হবে মামাদের বাসায়? আমি এত কিছু জানি না, মামা তোকে দেখতে চাইছে, এটার জন্যই তো বলেছে তোকে যাওয়ার জন্য। তাহলে তুই যাবি না কেন? আয়েশা আর কোনো কিছু বলতে পারলো না, কারণ তার মামা তাকে অনেক ভালোবাসে। এইদিকে আয়েশা রিদির দিকে তাকিয়ে রিদিকে বলতে লাগলো, আমি তো কালকে চলে যাব। একটা কথা মনে রাখবি, আমার ভাইয়ের সাথে যদি কোনো কিছু করার চেষ্টা করেছিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। রিদি কোনো কিছু বলল না, চুপচাপ কথাটা শুনলো। সবকিছু শোনার পর চলে আসলো রান্নাঘরে, কারণ রাতের রান্না করতে হবে, সন্ধ্যা হয়ে এসেছে। রিদি রান্না বান্না করতেছে, এমন সময় আরিয়ান রান্নাঘরে এসে রিদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে কিছু বানিয়ে দিতে পারবেন? ক্ষুধা লাগছে। আপনার হাতে রান্না খাওয়ার পর থেকে কেমন যেন বেশি বেশি করে ক্ষুধা লাগে, আগে এত ক্ষুধা লাগতো না। আরিয়ান এইসব কথাবার্তা বলতেছে, এদিকে রিদি আরিয়ানের জন্যে পাতাকপি দিয়ে বড়া বানিয়ে দিল। এদিকে আরিয়ান টেবিলে বসে বসে খাইতেছে আর ফোনে কি যেন করতেছে। এমন সময় আয়েশা আসলো, আরিয়ানকে বসে খাবার খেতে দেখে বলতে লাগলো, আরিয়ান ভাইয়া, তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, এই মেয়েটার সাথে আর যাতে না দেখি। যদি আমি এসে দেখি তুমি এই মেয়েটার সাথে মেলামেশা করছো বেশি, তাহলে এই মেয়েটাকে আমি কিছু একটা করে ফেলবো, এই বলে দিলাম। আচ্ছা তুই কালকে যা, আমি এই মেয়েটার সাথে মেলামেশা করব না বেশি। এই মেয়ে কালকে থেকে এই বাড়িতে পার্মানেন্ট ভাবে থেকে যাবে। আরিয়ান মনে মনে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাতে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আয়েশা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি রুমে গেলাম, আমাকে সকাল সকাল ডেকে দেবে, না হলে কিন্তু আমি ট্রেন মিস করে ফেলবো। আর আমি কিন্তু মামাকে দেখেই চলে আসবো, বেশিক্ষণ থাকবো না ওইখানে। সকালে ট্রেনে যাব, রাতের ট্রেনে আবার চলে আসবো। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, আমরা আর কি বলবো। এই বলে আয়েশা ওইখান থেকে চলে আসলো রুমে। অন্যদিকে আরিয়ানের আব্বু আম্মু তাদের রুমে এসে রিদির আব্বু আম্মুকে ফোন দিয়ে বলে দিল চলে আসার জন্য কালকে সকালে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। আয়েশা বের হয়ে পড়লো তার মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো রেলওয়ে স্টেশনে। অন্যদিকে আরিয়ান বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে রিদির আব্বু আম্মুকে রিসিভ করার জন্যে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিদির আব্বু আম্মু আসলো, তাদেরকে নিয়ে চলে আসলো বাসায়। সকাল 10টায় খাওয়া দাওয়া শেষ করে বসে আছে সবাই আর টুকটাক কথাবার্তা বলতেছে। অন্যদিকে আয়েশা তার গন্তব্যে পৌঁছে ফোন দিল তার মামাতো ভাই সজীবকে। এইদিকে সজীব ফোনটা রিসিভ করতেই আয়েশা বলতে লাগলো, কি রে সজীব, আমার কোন হসপিটালে আছে? হসপিটালের ঠিকানা দে, আমি এখান থেকে সরাসরি চলে যাব। মানে তুমি সব কি বলতেছো? আব্বু কোন হাসপাতালে থাকবে? মানে আব্বু তো পুরোপুরি সুস্থ, তাহলে তুমি হঠাৎ হাসপাতালের ঠিকানা চাইলে কেন? মানে তুই এসব কি বলছিস? ভাইয়ার আম্মু বললো যে আমার খুবই অসুস্থ, আমাকে দেখতে চাইছে। তার মানে ওরা আমাকে মিথ্যে কথা বললো? ওইদিকে নিশ্চয়ই কোনো কিছু করছে। আচ্ছা ফোন রাখ। এই বলে আয়েশা তাড়াতাড়ি করে পরের একটা টিকিট কেটে নিল, কারণ 2 ঘন্টা পর আর একটা ট্রেন আসবে। এই ট্রেনে করে আবারও চলে যাবে ঢাকা। এইদিকে দুপুর হতেই আরিয়ানের আব্বু একটা কাজী নিয়ে এসে বিয়ে পড়িয়ে দিল দুজনের। বিয়েটা পড়িয়ে দিয়ে কাজী ওইখান থেকে চলে গেল। এইদিকে আয়েশা সন্ধ্যায় বাসায় ফিরতেই মেহমান দেখে বলতে লাগলো, আম্মু, ওরা কারা? ওদেরকে তো চিনলাম না। ওরা হচ্ছে রিদির আব্বু আম্মু, তোর ভাই এবং রিদির বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমি জানতাম এইরকম একটা কিছু করবে তোমরা। তোমাদেরকে আর কোনো কিছুই বললাম না, তোমরা যার যার মতো চলাচল করো। এইদিকে রিদি আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এইভাবে রাগ করলে চলে নাকি? এত রাগ কিন্তু মোটেও ভালো না, পরে জামাই পাইতে কিন্তু অসুবিধা হবে ননদ। রিদি এইসব কথা বলতেছে আয়েশাকে। আয়েশা আর রেগে থাকতে পারলো না। কিছুক্ষণের মধ্যেই রাগ ভাঙিয়ে দিল রিদি। রাতে খাওয়া দাওয়া শেষ করে গল্প করে আরিয়ান রিদিকে নিয়ে চলে আসলো তার রুমে। বসে বসে ফোন টিপতেছে রিদি। এমন সময় আরিয়ান রিদির ফোনটা হাত থেকে নিয়ে রিদিকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, এত বেশি ফোন চালানো একদম ভালো না, কম ফোন টিপলে চোখ ভালো থাকবে। আর এখন আমাদের নতুন বিয়ে হয়েছে, চলেন আপনাকে আদর করা শুরু করি। তার আগে আমার পর্দাশীল বউকে একটু দেখে নেই। এই বলে আরিয়ান রিদিকে ভালোভাবে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, ইস, আমার বউটা যে এত সুন্দর আগে জানতাম না। সুন্দরের সাথে সাথে অন্যান্য কাজগুলো খুবই সুন্দর। এখন তাহলে আদর করে দেখি কতটা সুন্দর আমার বউ আর কতটা লাল টুকটুকে হয়। করবো নাকি আদর ম্যাডাম? আমি কি বাধা দিয়েছি নাকি করার জন্য? আপনি আপনার কাজ করতে থাকেন। আরিয়ান আর এক মুহূর্ত দেরি না করে রিদির উপরে ঝাঁপিয়ে পড়ল। এখন তারা বাসর করতে থাকুক, আমরাও বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।